নবম শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ের উপর সপ্তম ক্লাস। এই ক্লাসে আমরা পড়ব সমাজতন্ত্রের উদ্ভবের প্রেক্ষাপট। আমরা বিগত দু একটি ক্লাসে পড়েছি ইংল্যান্ড তথা ইউরোপের শিল্প বিপ্লবের আর্থসামাজিক ফলাফল। এই আর্থসামাজিক ফলাফলের সূত্র ধরে আমরা বিগত ক্লাসেই একটা বিষয় আলোচনা করেছিলাম, শিল্প সমাজের উদ্ভব। শিল্প সমাজের উদ্ভব হল শিল্প বিপ্লবের একটা প্রত্যক্ষ সামাজিক ফল আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি সমাজ এবং অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লব যে পরিবর্তন এনেছিল, সেই পরিবর্তনের সূত্র ধরে জন্ম নিয়েছিল নতুন একটা ক্লাস বা শ্রেণী এবং নতুন কিছু রাজনৈতিক দর্শন। এই রাজনৈতিক দর্শনের একটি হল ধনতন্ত্র বা ক্যাপিটালিজম। এই ধনতন্ত্র বা ক্যাপিটালিজম বলতে আমরা কি বুঝি? দু এক কথায় যেটা বলা যায়, শিল্প বিপ্লবের পরে ইউরোপে আধুনিক ধনতন্ত্রের জন্ম হয়। এই ধনতন্ত্রের বা ধনতান্ত্রিক ব্যবস্থায় একটা সমগ্র দেশের আর্থিক সম্পদ খুব স্বল্প সংখ্যক লোকের হাতে জমতে থাকে। এই স্বল্প সংখ্যক লোক বলতে আমরা মূলত মালিক ও শিল্পপতি শ্রেণী বলতে পারি। ব্যাংক, বীমা বা শিল্প সংগঠক সব কিছুর নিয়ন্ত্রক থাকেন এই পর্বে সাধারণত পুঁজিপতিরা। এই পুঁজিপতি শ্রেণীর হাতে বিপুল পরিমাণ সম্পদ জমা হতে থাকে, কারণ শিল্প বিপ্লবের ফলে উৎপাদনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সেই বাড়তি উৎপাদন বিভিন্ন দেশে রপ্তানি করে যে বিপুল অর্থ মালিক শ্রেণীর হাতে আসে, তা তারা এককভাবেই নিজেরা ভোগ করতে থাকে এবং ধীরে ধীরে ধনসম্পদের পাহাড়ে চূড়ায় উঠতে থাকে। এর পাশাপাশি শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাই শ্রমিক শ্রেণীরও একটা বিশেষ ভূমিকা থাকে। কিন্তু এই শ্রমিক শ্রেণী তাদের শ্রমের ফসলের বিনিময়ে যত বেশি উৎপাদন করুক না কেন, তারা কিন্তু অতিরিক্ত অর্থ পায় না, বা অতিরিক্ত শ্রম প্রদান করলে তার যে ফসল তাদেরও প্রাপ্য, সেই লভ্যাংশের কোনো কিছুই তারা পায় না। ফলে শিল্প সমাজের ক্ষেত্রে দেখা যায় প্রধানত যে দুটি শ্রেণীর উদ্ভব হলো, একটা শিল্পপতি ও মালিক শ্রেণী, আর একদিকে হচ্ছে ক্রমশ শোষিত এবং বঞ্চিত শ্রমিক শ্রেণী। সামাজিক ক্ষেত্রে এই যে দুটি শ্রেণীর উদ্ভব হয়েছিল, মালিক শ্রেণীর অবস্থা বা তাদের বেঁচে থাকার না বলে আমরা বলতে পারি তাদের জীবনযাত্রার মান ছিল যথেষ্ট উন্নত, কিন্তু শ্রমিকদের জীবনযাত্রার মান ক্রমশই নিম্নগামী হচ্ছিল। তাহলে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লব হয়তো
একটা বিপুল পরিমাণ পরিবর্তন এনেছিল, কিন্তু সেই পরিবর্তনের পুরো সুফলটা আমরা কিন্তু শ্রমিক শ্রেণীর হাতে পৌঁছে দিতে পারিনি। হয়তো কোনো কোনো দেশে শ্রমিকদের কল্যাণের জন্য আইন প্রবর্তিত হয়েছিল, যেমন ইংল্যান্ডের সংসদে দরিদ্র কমিশন আইন পাশ করে শ্রমিকদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই সমস্ত আইন মালিক এবং শ্রমিকদের মধ্যে ধনবৈষম্য রুখতে কিন্তু ব্যর্থ হয়েছিল। ফলে সমাজে বৈষম্য বা বিভাজন ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল। এই অবস্থাতে সমাজে পরস্পর বিরোধী, পরস্পর স্বার্থ বিরোধী দুটি গোষ্ঠীর জন্ম হলো। আমরা অনুমান করতেই পারছি, শ্রমিক এবং মালিক শ্রেণী। শ্রমিক শ্রেণী তাদের অবর্ণনীয় অবস্থা নিয়েই শহরের বিভিন্ন ঘেঁটোতে বা শিল্প কলকারখানার উন্নতি ঘটেছিল যে শহরগুলোতে, সেই শহরগুলির আস্তাকুড়িতেই অন্ধকারাচ্ছন্ন নিরানন্দময় পরিবেশে, অশিক্ষার অন্ধকারে, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করতে থাকল। এই প্রেক্ষাপটে শ্রমিকদের মধ্যে যেমন ধীরে ধীরে সচেতনতা তৈরি হলো, তাদের মধ্যে দাবি উঠল এই অবস্থার অবসানের এবং সামগ্রিক উৎপাদন ব্যবস্থার উপরে অধিকার প্রতিষ্ঠার বা কর্তৃত্ব কায়েমের ইচ্ছে তাদের মধ্যে দেখা দিল। শ্রমিক শ্রেণীর এই সমস্ত ইচ্ছা বা দাবি দেওয়ার প্রতিফলন আমরা সমসাময়িক বিভিন্ন মনীষীর মধ্যেও দেখতে পেলাম, যাদেরকে আমরা আদি সমাজতন্ত্রবাদী বলি বা যাদেরকে আমরা ইউটোপিয়ানও বলি। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সেন্ট সাইমন ফ্রান্সের। তার মত ছিল ধনবন্টনের অসাম্যের ফলই হল ধনী ও দরিদ্র। এই অবস্থায় তিনি শ্রমিক এবং মালিকদের মধ্যে সহযোগিতার পরিমণ্ডলে এই ধনবৈষম্যের অবসানের কথা বলেন। ইংল্যান্ডের আর একজন আদি সমাজতন্ত্রবাদী ছিলেন রবার্ট আওয়েন। তিনি শ্রমিকদের জন্য ইউনিয়ন গঠন এবং সেই শ্রমিক ইউনিয়নগুলিকে আরো বৃহত্তর রূপ দিয়ে একটা কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন গঠনের কথা বলেন এবং সারা বিশ্বে শ্রমিকদের সমস্যা তুলে ধরে শ্রমিকদের জন্য স্বায়ত্ত শাসন ব্যবস্থা বা শ্রমিক সমবায় প্রতিষ্ঠা করে এই সমস্যার সমাধানের কথা বলেন, অর্থাৎ ধনবৈষম্যের অবসানের কথা বলেন। আরেকজন ছিলেন চার্লস ফুরিয়ার। তিনি সম্পদের বিকেন্দ্রীকরণ করে পুঁজিবাদের গ্রাস থেকে সমাজকে মুক্ত করার কথা বলেন। তিনি আর্থিক শোষণ বন্ধের জন্য কমিউন গঠনেরও প্রস্তাব দেন। আরেকজন ছিলেন ব্লাঙ্কি। তিনি ব্যক্তিগত পুঁজি ও শিল্পের বিরোধী ছিলেন, কেননা তার মনে হয়েছিল এই ব্যক্তিগত শিল্প এবং পুঁজি সবসময় দেশের সার্বিক জনগণের কল্যাণে লাগবে না, এটা সর্বদাই বিশেষ শ্রেণীর হাতে থাকবে এবং এটাকে কাজে লাগিয়ে তারা যে মুনাফা অর্জন করবে তা সর্বদাই নিজেরা ভোগ করে সম্পদের পাহাড়ে উঠবে। আর বাকি যে শ্রেণী, অর্থাৎ এই সম্পদ তৈরিতে তাদের যে সহযোগিতা করেছিল উৎপাদন করে বা কলকারখানায় কাজ করে, সেই শ্রমিক শ্রেণী মুনাফা থেকে বঞ্চিত হবে এবং তারা ক্রমশ নিঃস্ব শ্রেণীতে পরিণত হবে। তাই তিনি ব্যক্তিগত পুঁজি ও শিল্পের বিরোধিতা করে সবকিছুতেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ
প্রতিষ্ঠার কথা বলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিল্প বিপ্লবের ফলে আর্থসামাজিক ক্ষেত্রে যে নতুন শ্রেণী তৈরি হলো, সেই নতুন শ্রেণীর মধ্যে যে বৈষম্য হলো এবং সেই ধনবৈষম্যের সমাধানের পরিপ্রেক্ষিতে ইউরোপে একটা ভাবনা চিন্তা শুরু হলো, সেটা শ্রমিকদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, তাদের লভ্যাংশ প্রদান এবং তাদের সমাধানের সুরাহা করা। কিন্তু বাস্তবে এই আদি সমাজতন্ত্রবাদী হিসাবে যারা পরিচিত, তারা যে পন্থার কথা বললেন সেটা অনেকটা ভাববাদী। সেটার মধ্য দিয়ে বাস্তবে শ্রমিকরা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা কিংবা তাদের প্রাপ্য অধিকার কোনো কিছুই ছিনিয়ে নিতে পারছিল না। এই পরিপ্রেক্ষিতে জন্ম হয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্রের, যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস এবং তার বন্ধু ফ্রেডারিক এঙ্গেলস। এই কার্ল মার্কস এবং ফ্রেডারিক এঙ্গেলস তারা তাদের গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টোতে এই শ্রমিকদের সমস্যার সমাধান এবং শ্রমিক ও মালিকদের এই ধনবৈষম্যের অবসানের জন্য কার্যকরীভাবে শ্রমিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক নতুন রাজনৈতিক মতাদর্শের কথা বলেন, যে রাজনৈতিক মতাদর্শ বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে পরিচিত। আমরা প্রাথমিকভাবে সমাজতন্ত্রের উত্থানের প্রেক্ষাপট হিসাবে শিল্প বিপ্লব পরবর্তীকালে শ্রমিক এবং মালিকদের মধ্যেকার সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য আদি সমাজতন্ত্রবাদীদের বক্তব্য এবং সেই বক্তব্যের সূত্রে সমাজের সচেতনতা এবং নতুন দর্শনের দিকে এগিয়ে যাওয়া, নতুন রাজনৈতিক ভাবনার দিকে এগিয়ে যাওয়া, এইটাকে সমাজতন্ত্র উদ্ভবের প্রেক্ষাপট হিসাবে চিহ্নিত করতে পারি। যদিও তার চূড়ান্ত বাস্তব রূপ পেয়েছিল বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের মধ্য দিয়ে, যার জন্মদাতা বললাম মার্কস এবং এঙ্গেলস। এরা দুজন শ্রমিকের অধিকার ছিনিয়ে নেওয়া, শ্রমিকের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং রাষ্ট্র শাসনে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা, সমাজে শ্রেণী শোষণের অবসান ঘটানো, এগুলি করতে গিয়ে তারা আর একটা সংগ্রাম বা বিপ্লবের কথা বলেছিলেন এবং তারা মানব সমাজের ইতিহাসকে এক দ্বান্দ্বিক তত্ত্বে বা আঙ্গিকে দেখেছেন এবং সেই দ্বান্দ্বিক আঙ্গিকে শ্রমিকরা কিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে তার যে রূপরেখা রচনা করেছিলেন, সেই রূপরেখাটাই বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং সেটা বেশ কয়েকটা থিওরি বা মতের উপরে প্রতিষ্ঠিত। আমরা পরবর্তী ক্লাসে সেই বিজ্ঞানসম্মত সমাজতন্ত্র বা মার্ক্সবাদ এই সম্পর্কে আলোচনা করব।